আজকে আমরা স্টোন এজ বা প্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করব। স্টোন এজ বা প্রস্তর যুগের সময়ে কীভাবে তারা পাথর দিয়ে অস্ত্র বানায়, কীভাবে তারা শিকার করে, কোথায় এর প্রথম নিদর্শন পাওয়া যায়, কীভাবে তারা আগুনের ব্যবহার শেখে, কীভাবে তারা চাকার ব্যবহার শেখে, কীভাবে চাকা সভ্যতা এনে দেয়, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের এই দ্বিতীয় লেকচার 2তে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যালিওলিথিক পিরিয়ড। প্যালিওলিথিক শব্দের অর্থ হচ্ছে প্রাচীন প্রস্থের যুগ। প্যালিও শব্দের অর্থ হচ্ছে প্রাচীন, লিথ হচ্ছে রুট ওয়ার্ড, যে শব্দের অর্থ হচ্ছে পাথর। তো প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে আজকে আলোচনা করব। তো এইখানে যদি আমরা দেখি যে যুগগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আমরা এটা দেখে নিই। প্রথমে যদি নিচের দিকে তাকাই, 2 মিলিয়ন সময় থেকে 10,000 বিসি পর্যন্ত এই সময়কালটাকে বলা হয় প্যালিওলিথিক পিরিয়ড বা প্রাচীন প্রস্তর যুগ। 9,000 বিসি ওই সময়কালটা, 10,000 থেকে 9,000 বিসি ওই সময়কালটাকে বলা হয় মেসোলিথিক পিরিয়ড বা মধ্যপ্রস্তর যুগ। 9,000 থেকে 5,000 বিসি এই সময়টাকে বলা হয় নিওলিথিক পিরিয়ড বা নব্যপ্রস্তর যুগ। তারপর 5,000 থেকে 3,000 বিসি এই সময়টাকে বলা হয় কপার এজ অর্থাৎ তাম্রপ্রস্তর যুগ। তারপরে আসছে ব্রোঞ্জ এজ, আর 1000 বিসিতে যখন লোহা আবিষ্কার হয় তখন ওই সময়টাকে বলা হয় লৌহ যুগ। তো এইখানে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, প্রথমে একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরি সম্পর্কে আমরা একটু জেনে নিই। হিস্ট্রি পড়তে গেলে সমগ্র হিস্ট্রিকে বা ইতিহাসকে 3 ভাগে ভাগ করা হয়। একটা বলা হয় প্রি হিস্ট্রি, একটা বলা হয় প্রোটো হিস্ট্রি, আর একটি হিস্ট্রি। তো প্রি হিস্ট্রি আর প্রোটো হিস্ট্রির মধ্যে পার্থক্য কী বা হিস্ট্রির সঙ্গে পার্থক্য কী, এই পার্থক্যটি যদি আমরা বুঝে নিই, এখান থেকেই একটা দুটো প্রশ্নের উত্তর আমরা খুব সহজভাবে দিতে পারবো এবং আমাদের একটি স্বচ্ছ ধারণা থাকবে। তো প্রথমে আসি প্রি হিস্ট্রি কী। প্রি হিস্ট্রিক পিরিয়ড কোনটাকে বলে? আমরা যেভাবে ইতিহাসকে জানতে পারি, ইতিহাসকে জানার বিভিন্ন রকম মাধ্যম থাকে। তার মধ্যে একটা মাধ্যম হচ্ছে আর্কিওলজিক্যাল এভিডেন্স, অর্থাৎ বিভিন্ন যে পাথরের অস্ত্রশস্ত্র, হাড়ের অস্ত্রশস্ত্র যে জিনিসগুলো পাওয়া যায়, বা কোনো জায়গাতে মানুষের মাথার খুলি বা এই সমস্ত যে জিনিসগুলো পাওয়া যায়, সেইগুলো হচ্ছে সমস্তই প্রিহিস্ট্রিক পিরিয়ডের মধ্যে পড়ে। অর্থাৎ আর্কিওলজিক্যাল এভিডেন্স সেইগুলো হচ্ছে প্রিহিস্ট্রিক পিরিয়ডে মানে। যেগুলো কোনো লেখা কিছু নেই, কোনো লেখা বা পুঁথি বা লিপি কিছু নেই। আছে শুধু পাথরের অস্ত্রশস্ত্র, হাড়ের অস্ত্রশস্ত্র, মানুষের মাথার খুলি, এই সমস্ত জিনিসগুলো, বা কোথায় এই সমস্ত গুহার কাটা আছে, সেই সমস্ত জিনিসগুলা যখন স্টাডি করে হিস্ট্রিয়ানরা বোঝার চেষ্টা করে, তখন ওই সমস্ত জিনিসগুলোকে বলা হয় প্রিহিস্ট্রিক পিরিয়ডের জিনিস। তো প্রিহিস্ট্রিক পিরিয়ডের জিনিস হচ্ছে পাথরের অস্ত্রশস্ত্র, হাড়ের অস্ত্রশস্ত্র, এই সমস্ত জিনিসগুলো প্রিহিস্ট্রিক পিরিয়ডের মধ্যে পড়ে। এবার আসি প্রোটো হিস্ট্রি। এইখানে প্রোটো হিস্ট্রি কী জিনিস? এইখানে যে ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিতে দেখা যাচ্ছে যে ঋত্বিক একটি গরুর সামনে দাঁড়িয়ে আছে। এই ছবিটিই বুঝিয়ে দিচ্ছে যে প্রোটো হিস্ট্রি সম্পর্কে কী বলতে চাইছে। প্রোটো হিস্ট্রি হচ্ছে আমাদের কাছে আর্কিওলজিক্যাল এভিডেন্স তো আছে, কিছু আ আ অস্ত্রশস্ত্র আছে, কিছু মুদ্রা আছে, নিদর্শন আছে, কিছু লিপিও আছে, কিন্তু আমরা সেগুলো পড়ে এখনও বুঝে উঠতে পারিনি। সেই সময়কালটাকে বলা হয় প্রোটো হিস্ট্রির সময়কাল। যেমন হরপ্পা সভ্যতার যে লিপি, সেই লিপি আমরা এখনও পড়ে বুঝে উঠতে পারিনি যে কী বলতে চাইছে, ওই লিপিতে কী লেখা আছে, সেই লিপির পাঠোদ্ধার এখনও করতে পারিনি। তো ওই সময়কালটাকে বলা হয় প্রোটো হিস্ট্রির সময়। সেই জন্য এই ছবিতে বোঝা যাচ্ছে ঋত্বিক গরুর সামনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ গরু কী বলছে ঋত্বিক বুঝতে পারছে না, কিন্তু গরু কিছু তো বলছে। তো তেমনি হরপ্পা সভ্যতার সময়কালকার যে লিপি, সেই লিপি কিছু তো বলতে চাইছে, কিন্তু আমাদের হিস্ট্রিয়ানরা এখনও সেগুলো বুঝে উঠতে পারেনি। তো ওই সময়কালটাকে বলা হয় প্রোটো হিস্ট্রিক্যাল পিরিয়ড। আর যে সময়ে কোনো কিছু লেখা আছে, মানে যে সমস্ত পিরিয়ডে কোনো গ্রন্থ লেখা আছে বা কোনো মুদ্রাতে কিছু সাংকেতিক চিহ্ন দেওয়া আছে, সেগুলো যখন আমরা পড়ে বুঝে উঠতে পারি এবং সেটার ভিত্তিতে আমরা ইন্টারপ্রিট করি, বোঝার চেষ্টা করি, তখন সেই সময়টাকে বলা হয় হিস্ট্রিক্যাল পিরিয়ড। তো সমগ্র হিস্ট্রিকে আমরা 3টে ভাগে ভাগ করে নিলাম। একটা প্রি হিস্ট্রি, একটা প্রোটো হিস্ট্রি, আর একটা হিস্ট্রি। তো যখন আমরা প্যালিওলিথিক পিরিয়ড পড়বো, যখন আমরা প্রাচীন প্রস্তর যুগ পড়বো, তো প্রাচীন প্রস্তর যুগ অবশ্যই প্রি হিস্ট্রির মধ্যে পড়বে। কেন? সেই সময়কার অস্ত্রশস্ত্র
সেই সমস্ত নিদর্শনগুলো দেখেই হিস্টোরিয়ানরা বোঝার চেষ্টা করে যে সেই সময়কালটা কী ছিল, তাদের মধ্যে কমিউনিকেশন কীভাবে হতো, তারা কীভাবে শিকার করতো, এই সমস্ত জিনিসগুলো বোঝা যায়। আর প্রোটো হিস্ট্রি পিরিয়ড যেটা হচ্ছে হরপ্পা সভ্যতার সময়কালকার লিপি, যে লিপিগুলো পড়ে এখনও বুঝে উঠতে পারা যায়নি, সেটা প্রোটো হিস্ট্রি পিরিয়ডের মধ্যে পড়ে। আর হিস্ট্রি যেমন হিস্ট্রি পিরিয়ডের মধ্যে যেমন বেদের যে সমস্ত স্তোত্রগুলো আছে, সেগুলো পড়ে তখনকার সময়কালকার যে সভ্যতাটা সেটাকে বোঝার চেষ্টা করা হয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো যখন বুঝে উঠতে পারা যায় তখন বা বৌদ্ধ যুগের বৌ বৌদ্ধ যুগ সম্পর্কে আমরা কী করে জানতে পারি বা জৈন যুগ সম্পর্কে আমরা কী করে জানতে পারি? তখনকার লেখা গ্রন্থগুলা পড়েই আমরা জানতে পারি যে কী বলতে চেয়েছে বা সেখানকার সেই সময়কালটা কেমন ছিল। তো এখানে একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে ২ জন কাজ করছে। একজন এও কিছু মূর্তি বানাচ্ছে, এও কিছু জিনিস কেটে বানাচ্ছে। একজন আরেকজনকে বলছে যে, "কি বলছে সেটা বুঝতে পারছিস?" তখন আরেকজন বলছে, "হ্যাঁ, আমি বুঝছি এবং সেই সঙ্গে কাজও করছি।" তো অ্যাকচুয়ালি বলতে চাইছে যে একজন শুধু কাজ করে যাচ্ছে, সে কিছু বুঝছেই না, শুনছে কিনা জানে না। কিন্তু একজন কাজও করছে আর সেই সঙ্গে বোঝারও চেষ্টা করছে। তো এখানে খুব ছোট করে যেটা লেখা আছে, "Historical period is the period where literacy source can be read and they can being as a source of history. As example of Buddhism, Maurya period, Gupta period." অর্থাৎ এখানে বলতে চাইছে যে হিস্ট্রির সেই সমস্ত ডকুমেন্টগুলা বুদ্ধিজম বা মৌর্য সময়ে যেমন চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে যখন অর্থশাস্ত্র চাণক্য অর্থশাস্ত্র লেখে, তো অর্থশাস্ত্র থেকে তখনকার অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে, তখনকার পলিটিক্যাল ব্যবস্থা সম্পর্কে জানা যায়। গুপ্ত পিরিয়ডে কালিদাসের সাহিত্য, আর্যভট্ট, বরাহমিহিরে তাদের গ্রন্থ থেকে জানা যায় সেই সময়কালটা কেমন ছিল। এগুলো পড়ে উদ্ধার করা গেছে। তো এটা সেইজন্য হিস্ট্রিক্যাল পিরিয়ডের মধ্যে পড়ে। এবার আসি কিছু তথ্যের উপরে। প্রি হিস্ট্রির প্রথম যে তথ্য পাওয়া যায়, এইদিকে যে ব্যক্তির ছবি দেখতে পাওয়া যায়, যিনি খুব বিখ্যাত একজন ব্যক্তি, এনার নাম হচ্ছে রবার্ট ব্রুস। এই রবার্ট ব্রুস ইনি ছিলেন ব্রিটিশ জিওলজিস্ট। জিওলজিস্ট হচ্ছে যারা পৃথিবী নিয়ে গবেষণা করে তাদেরকে জিওলজিস্ট বলে। তো ইনি একজন ব্রিটিশ জিওলজিস্ট ছিলেন। আর ইনি যে ভারতের যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1858 এ এনাকে মাদ্রাসে পোস্টিং দেয়। মাদ্রাস হচ্ছে এখনকার দিনে তামিলনাড়ু। আর সেখানেই ইনি প্রথম যে প্রাচীন প্রস্তর যুগের যে অস্ত্র, সেটা তিনি প্রথম ডিসকভার করেন। তাই দেখুন এই নিচের দিকে এখানটা লেখা আছে, হি ফাউন্ডেড হি ফাউন্ডেড দ্য টুল ইন সাউদার্ন ইন্ডিয়া, পাল্লাভারাম নিয়ার মাদ্রাস। মাদ্রাস মানে এখনকার দিনে তামিলনাড়ুর কাছে পাল্লাভারাম নামক একটি জায়গাতে ইনি প্রথম এই যে ছবিটা দেখা যাচ্ছে, এই প্রাচীন প্রস্তর যুগের এই যে এই 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 যে অস্ত্রটা, এই অস্ত্রটা তিনি প্রথম আবিষ্কার করেন। তো এই অস্ত্রটার নাম হচ্ছে হ্যান্ড অ্যাক্স অর্থাৎ হচ্ছে হাত কুড়ুল। এইভাবে একটা অস্ত্র বানিয়ে তারা নিজেদের আত্মরক্ষার কাজে ব্যবহার করত, শিকার করতে ব্যবহার করত। তো ইনি হচ্ছে রবার্ট ব্রুস। আর ইনিই প্রথম পাল্লাবরম নামক জায়গাতে তামিলনাড়ুর কাছে, তখনকার দিনে মাদ্রাস, তো এখানে তিনি এই প্রথম হ্যান্ড অ্যাক্সটি আবিষ্কার করেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এখানে রবার্ট ব্রুস সম্পর্কে কোয়েশ্চেন আসতে পারে। এখানে প্রথম যে অস্ত্র সেটা হ্যান্ড অ্যাক্স, সেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। পাল্লাবরম, সেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। তারপরে এই যে ব্যক্তি, এনার নাম হচ্ছে আলেকজান্ডার কানিংহাম। ইনি খুব বিখ্যাত একজন ব্যক্তি। আলেকজান্ডার কানিংহাম হচ্ছেন, তিনি আমাদের যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের যে পুরাতত্ত্ব বিভাগ যেটা আছে, তারা যে মাটির নিচে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায়, যে সমস্ত অস্ত্র বা মনে করুন কোনো মন্দির, পুরনো দিনের মন্দির, সেই সমস্ত জিনিসগুলো খুঁজে বের করা কাজ হচ্ছে এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তো আলেকজান্ডার কানিংহাম হচ্ছেন সেই ব্যক্তি যিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন 1861 খ্রিস্টাব্দে। এনার সঙ্গে একটা খুব গভীর সম্পর্ক আছে, যিনি হচ্ছে জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ নামটা এখন শুনে রাখো। যখন আমরা অশোক পড়ব তখন আমরা জেমস প্রিন্সেপ সম্পর্কে আলোচনা করব। জেমস প্রিন্সেপ হচ্ছে সেই ব্যক্তি যিনি অশোকের লিপির পাঠোদ্ধার করেন। আর সেই সঙ্গে আলেকজান্ডার কানিংহাম হচ্ছেন ফার্স্ট ডিরেক্টর, যিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম ডিরেক্টর। এরপর আসি স্টোন এজে। স্টোন এজের যেটা প্রিহিস্ট্রিক পিরিয়ডের কথা বললাম, সেখানে আমরা যে জায়গাতে প্রিহিস্ট্রিক পিরিয়ডের নিদর্শনগুলো পাওয়া গেছে তাদের মধ্যে একটি যেটা খুব প্রথম যেটা পাওয়া যায় তার উল্লেখযোগ্য হচ্ছে, যেটা আমি বললাম প্রথমে, যে পাল্লাবরম নামক যে জায়গা,
এই পাল্লাবরমে এখানেই প্রথম তো পাল্লাবরম হচ্ছে সেই জায়গা যেখানে প্রথম এই তো পাল্লাবরম হচ্ছে সেই জায়গা যেখানে প্রথম এই আর্কিওলজিক্যাল এভিডেন্স পাওয়া যায়, যেটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের প্রথম যে অস্ত্র সেটা এইখানে পাওয়া যায়। এছাড়া লোথালও পাওয়া যায়, তাছাড়া মোহেনজোদারোতে পাওয়া যায়, কালীবঙ্গানে পাওয়া যায়। এই সমস্ত জায়গাগুলোতে প্রাচীন প্রস্তর যুগের যে অস্ত্রশস্ত্র তার নিদর্শনগুলো এখানে পাওয়া যায়। এরপরে আসি প্রিহিস্ট্রিক পিরিয়ড বা স্টোন এজের। এই হচ্ছে ছবি। যখন এই ছবিটিতে কী দেখা যাচ্ছে যে এরা কেউ আগুন নিয়ে কিছু কাজ করছে, কেউ শিকার করে নিয়ে এসছে। তো এই সমস্ত অস্ত্রগুলো আরও কিছু যে নিদর্শন আছে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে ঐতিহাসিকরা একটা থিওরি দিয়েছে। সেই থিওরিটা যে কীভাবে তাদের সমাজ ছিল সেটাকে এই ছবিটির মাধ্যমে বোঝানো হয়েছে। এবার আসি প্রিহিস্ট্রিক পিরিয়ডকে আমরা যে ভাগে ভাগ করব সমগ্র প্রিহিস্ট্রিক পিরিয়ডটাকে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে পেলিওলিথিক পিরিয়ড, যেটা আমি বললাম প্রথমেই, যেটা হচ্ছে এই দেখো যে রকমের সুচালো অস্ত্রশস্ত্র পাওয়া যায় সেগুলো হচ্ছে পেলিওলিথিক পিরিয়ডে, প্রাচীন প্রস্তর যুগে। মেসোলিথিক পিরিয়ড যখন আসবো তখন দেখব তারা সেই অস্ত্র দিয়ে শিকার করতে শেখে, বড় বড় জন্তুকে শিকার করতে শেখে। নিওলিথিক পিরিয়ডে তারা পোষ মানাতে শেখে, পশু পাখিকে পোষ মানাতে, বিভিন্ন যে পশু আছে তাদেরকে পোষ মানাতে শেখে। চ্যালকোলিথিক পিরিয়ডে তারা তামার ব্যবহার এই সমস্ত জিনিস শেখে। তারপর আস্তে আস্তে তারা আয়রন এজ বা লৌহ যুগে আমরা যাব। এবার এইখানে যে প্রিহিস্ট্রিক পিরিয়ডের যে ভাগগুলো আমি বললাম সেটা একটা ছোটো করে একটা হেডিং আকারে দেওয়া আছে। কীভাবে? প্রিহিস্ট্রিক পিরিয়ডস অফ স্টোন এজ, মানে প্রস্তর যুগের যে সময়কালগুলা সেটা সম্পর্কে বলা হয়েছে। তো প্রথমেই আছে যে পেলিওলিথিক পিরিয়ড। পেলিওলিথিক পিরিয়ড হচ্ছে বা প্রাচীন প্রস্তর যুগ। এখানে প্রথম এখানে কি করা হয়, এখানে প্রথম যে প্রস্তর বা পাথরের অস্ত্র সেটাকে আবিষ্কার করা হয়। মেসোলিথিক পিরিয়ড বা মধ্যপ্রস্তর যুগে এখানে টুল, বিভিন্ন ধরনের পাথরের অস্ত্র, তীর, এই ধরনের যে, তারপরে যে ধনুক, এইগুলা দিয়ে শিকার করা প্রথম শুরু করে। নিওলিথিক পিরিয়ডে তারপর কী হয়, নিওলিথিক পিরিয়ডে চাষবাস শুরু হয়। নিওলিথিক পিরিয়ডে যখন চাষবাস শুরু হয় তো তখন একটা নতুন যুগের আস্তে আস্তে করে সূচনা হয়। তো প্লেলিথিক পিরিয়ডকে আমি বললাম যেটাকে বলা হয় প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগকেই বলা হয় প্লেলিথিক পিরিয়ড। তো এই যে প্লেলিথিক পিরিয়ডকে আবার 3টে ভাগে ভাগ করে। একটা বলা হয় লোয়ার প্লেলিথিক, একটা মিডল প্লেলিথিক, একটা আপার প্লেলিথিক। এগুলো থেকে প্রিলিমসে খুব একটা কোয়েশ্চেন আসে না, কিন্তু মেন্সে কোয়েশ্চেন আসার সম্ভাবনা থাকে। তো একজন হিস্ট্রিয়ান আছে, তার নাম হচ্ছে এডওয়ার্ড ল্যাটেন্ট। তো এডওয়ার্ড ল্যাটেন্ট তিনিই প্যালিওলিথিক পিরিয়ডকে বা প্রাচীন প্রস্তর যুগকে 3 ভাগে ভাগ করা হয়। এইখানে মূলত টাইম পিরিয়ডটা জেনে রাখাটা সবথেকে বেশি দরকার। যেমন লোয়ার প্যালিওলিথিক পিরিয়ড হচ্ছে 1 লাখ BC আপ টু 1 লাখ BC। আর মিডল প্যালিওলিথিক হচ্ছে 1 লাখ BC টু 40,000 BC। আপার প্যালিওলিথিক হচ্ছে 40,000 টু 10,000 BC। এই সময়কালটাকে বলা হয়। এবার কেউ যদি না জানে বিসি কি আর এডি কি, তাহলে আমি একটু বলে দিই। বিসি হচ্ছে বিফোর ক্রাইস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগের সময়কালটাকে বলা হয় বিফোর ক্রাইস্ট বা বিসি। আর এডি হচ্ছে অ্যানো ডমিনি, যীশু খ্রিস্টের পরবর্তী সময়কালকে ধরা হয় অ্যানো ডমিনি। যীশু খ্রিস্টের সময়কালটাকে 0 ধরা হয়, তার আগের বিসি এবং তার পরেরটাকে বলা হয় এডি। তো প্যালিওলিথিক পিরিয়ডের সময়ে আমি আগেই বলেছিলাম পেলিও শব্দের অর্থ হচ্ছে ওল্ড আর লিথো শব্দের অর্থ হচ্ছে স্টোন। তো এইখানে যে প্রাচীন প্রস্তর যুগের কথা বলা হচ্ছে সেটাই এখানে দেওয়া হয়েছে, যে বিভিন্ন যে জীবাশ্ম আছে সেখান থেকে, বিভিন্ন যে অস্ত্রশস্ত্র আছে সেখান থেকেই যে তথ্য পায়, সেই তথ্যের ভিত্তিতে সায়েন্টিস্টরা একটা কল্পনা করার চেষ্টা করেছে যে তখনকার দিনে সমাজ কেমন ছিল, তখনকার দিনে কীভাবে সমাজ ব্যবস্থা চলতো। তো এখন একটা আছে যে প্যালিওলিথিক এজ। প্যালিওলিথিক এজের কাল কেমন ছিল, সেখানকার মানুষরা কীভাবে কী করতো সেই সম্পর্কে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এখানে কী দেওয়া আছে,
প্রথম পয়েন্টে আছে পিপল ওয়ার বেসিক্যালি ফুড গ্যাদারার অ্যান্ড হান্টার। মানে প্যালিওলিথিক পিরিয়ডে এটা সবথেকে বড় বৈশিষ্ট্য যে তখনকার দিনে মানুষরা ছিল খাবার সংগ্রহ করতো এবং শিকার করতো। কিছু, কিছু শিকার করতো। সেইরকম মাস স্কেলে শিকার হয় না। মাস স্কেলে শিকার করতে শুধু তারা শিকারের উপর নির্ভর করে সেটা মেসোলিথিক পিরিয়ডের সময় আসে, অর্থাৎ মধ্যপ্রস্তর যুগের সময়ে। তো প্রথমে তারা খাবার সংগ্রহ এবং শিকার এই দুটো একসঙ্গে করতো। এবার তারা নো নলেজ অফ মেটাল, পটারি, ফায়ার অ্যান্ড এগ্রিকালচার, অর্থাৎ তারা কোনো রকম ধাতু সম্পর্কে তাদের কোনো রকমের আইডিয়া ছিল না। অর্থাৎ সেই সময় তামারও আবিষ্কার হয়নি। কোনো ধাতু, শুধুমাত্র পাথরের অস্ত্রের উপর নির্ভরশীল। পটারি অর্থাৎ তখন মাটির পাত্র আবিষ্কার হয়নি। তখন তারা আগুনের ব্যবহারের জন্য ঠিক তারা চাষবাসও জানেনি। এইখানে এই ৪ টে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এইখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি যে প্রাচীন প্রস্তর যুগে মানুষ তারা আগুনের ব্যবহার জানতো কিনা। তো আগুনের ব্যবহার তারা শেখে নিওলিথিক পিরিয়ডে। যখন নিওলিথিক আসে, নব্যপ্রস্তর যুগ, তখন তারা শেখে। সেই সময় কীরকম অস্ত্র পাওয়া যেত? হ্যান্ড এক্স অর্থাৎ হাত কুড়ুল, চপার। আমি পরে কিছু স্লাইড আছে, সেখানে আমি ছবিগুলো দেখাবো কোনগুলোকে চপার বলে। তো চপার, ক্লিভার অ্যান্ড পিবেল এগুলো সব পাথরের অস্ত্র। এই অস্ত্রগুলোর ছবি আমি পরবর্তীতে দেখাবো, তখন বোঝা যাবে যে কি এই অস্ত্রগুলো কোনগুলো। তো এই ধরনের হ্যান্ড এক্স, চপার, ক্লিভার আর পিবেল এগুলো পাওয়া যেত, এই অস্ত্রগুলো। আর ইম্পর্টেন্ট সাইট যেখানে বেসিক্যালি খুব বেশি পাওয়া যায় সেটা হচ্ছে যেটা গঙ্গার ইন্ডাসে, যে গঙ্গা আর সিন্ধু নদীর যে তীরবর্তী এলাকা ওই এলাকা বাদ দিয়ে মোটামুটি বেশিরভাগ পুরো ইন্ডিয়াতে সব জায়গাতেই ওই অস্ত্রগুলো পাওয়া যায়। কেন ওই জায়গাগুলো বাদ দিই? কারণ ওই জায়গাগুলোর মেন লোকেশন হচ্ছে নিওলিথিক লোকেশন। ওই সময়ে চাষবাস যখন শুরু হয় তখন ওই সময়ের লোকেশনগুলা ওই গঙ্গা বা তার সিন্ধু সভ্যতা, সিন্ধু নদী ওর পাড়ে ওইগুলার লোকেশন ওখানে দেখতে পাওয়া যায়। এবার প্যালিওলিথিক পিরিয়ড অর্থাৎ সেই সময়ে আইস এজের কথা বলা হচ্ছে, মানে ওই সময় পৃথিবী প্রায় বরফে ঢাকা ছিল, সেই সময়কার কথা বলা হচ্ছে। তো সোসাইটি কেমন ছিল? সোসাইটি খুব ছোট ছোট গ্রুপে মানুষরা থাকতো। আর তাছাড়া তাদের সম্পর্কে আর যে জিনিসগুলো পাওয়া যায় তাদের অস্ত্রশস্ত্র আর তাদের যে সেই সময়কার যে জীবাশ্ম কিছু পাওয়া যায় সেখান থেকে। এরপর আসি লোয়ার প্যালিওলিথিক। ওটা যে প্যালিওলিথিকের যে ভাগগুলো বললাম, লোয়ার প্যালিওলিথিকের সময়কালটা ছিল পুরো আইস এজ। পৃথিবী পুরো বরফে ঢাকা ছিল। পুরো বরফে ওই সময় গোটা পৃথিবী প্রায় ঢাকা ছিল। তো এই সময়ে তারা মেইনলি ফুড গ্যাদারার ছিল। হান্টিং ওয়াজ সেকেন্ডারি, অর্থাৎ শিকার করতো কিন্তু ওটা প্রাইমারি ছিল না, ওটা মুখ্য ছিল না। মুখ্য ছিল তারা ফল সংগ্রহ করতো, খাবার সংগ্রহ করতো। তো এটাই ছিল মুখ্য। আর এদের যে মেন লোকেশনগুলো খুব ইম্পর্টেন্ট। লোকেশনগুলো হচ্ছে সোহান ভ্যালি, যেটা এখনকার পাকিস্তানে, বিলান ভ্যালি উত্তরপ্রদেশে, ডিডওয়ানা রাজস্থানে, ভীমবেটকা মধ্যপ্রদেশ। ভীমবেটকা খুব ইম্পর্টেন্ট, নামটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। ভীমবেটকা, আদমগড় এগুলো খুব ইম্পর্টেন্ট। তো এই সময়তে মেনলি চপার চপিং কালচার দ্যাটস মিন এরা চপার দিয়ে কিছু জায়গাতে শিকার করতো, ফুড গ্যাদারার করতো। এটা ডান দিকে ছবিটা দেখে বোঝা যাচ্ছে যে এই সময়ে মানুষ ছিল একদম ঠান্ডা বা বরফ আবৃত এলাকার মধ্যে। এই যে অস্ত্রগুলোর ছবি দেখতে পাওয়া যাচ্ছে এখানে, টুলস আর লোয়ার প্যালিওলিথিক এজে এখানে যে অস্ত্রগুলো মেনলি কোয়ার্টজাইট স্টোন, এই যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে এই ছবিটার নাম হচ্ছে কোয়ার্টজাইট স্টোন। তো এই কোয়ার্টজাইট স্টোন ছিল এক ধরনের মেটেরিয়াল, যেটাকে এরা ঘষে একটা অস্ত্রে রূপান্তর দেয়। পরের স্লাইডে আমি দেখাচ্ছি যে কীভাবে এইভাবে তারা এই অস্ত্রগুলো বানাতো, একটা ছবির মাধ্যমে আমি দেখাবো। লোয়ার প্যালিওলিথিক সাইডে অলমোস্ট গোটা ইন্ডিয়াতে পাওয়া যায়, কিন্তু শুধুমাত্র গঙ্গা যমুনা ওই এরিয়াতে পাওয়া যায় না। গঙ্গা যমুনা দোয়াব এরিয়া বা যেটাকে অ্যালুভিয়াল জোন বা যেটাকে সমভূমি এরিয়া বলে, সেই এলাকা বাদ দিয়ে মোটামুটি সব জায়গাতেই পাওয়া যেত। এবার মেজর সাইট, এই সাইটগুলোর নাম খুব ইম্পর্টেন্ট। মেজর সাইট যেটা আমি আগে বললাম, সোহান ভ্যালি, তারপর এদিকে কাশ্মীর, আদমগড়, ডেক্কান প্লেটু, ছোটনাগপুর, তারপর বড়ি, যেগুলো রেড ইয়েতে লেখা আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট। নর্মদা ভ্যালি, এই সমস্ত জিনিসগুলো পাওয়া যেত। এবার এইখানে যে জায়গাটা আছে বাঁ দিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাঁ দিকের যে ছবিটা আছে সেটা বড়ি কেভ, মধ্যপ্রদেশ। এখানে যে কিছু ছবি দেওয়ালে
আঁকা আছে। তো এইটা হচ্ছে ওই সময়কার লোয়ার প্যালিওলিথিক সময়কার ছবি, যারা গুহা মানবরা ওই সময় গুহাতে আঁকতো বাঁদিকে। ডান দিকে হচ্ছে পালাভারাম, এই জায়গাতেই ১ম ওই হ্যান্ডেক্সটা এখানে আবিষ্কার করা হয়। যেটা রবার্ট ব্রুস আবিষ্কার করে, যেটা ১ম এই বলেছিলাম। তারপরে মিডল প্যালিওলিথিক সময়ে মেইনলি যে অস্ত্রগুলো ছিল, এখানে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অস্ত্রগুলো। কেননা এই অস্ত্রের ওপর ডিপেন্ড করেই যুগগুলাকে ভাগ করা হয়েছে। যত মিডল প্যালিওলিথিক থেকে যত মেসোলিথিক বা নিওলিথিক যাবে, দেখা যাবে যে অস্ত্র খুব সূক্ষ্ম এবং শার্প হচ্ছে, যাতে খুব ভালো করে শিকার করতে পারে। তো প্যালিওলিথিকে অস্ত্রগুলা একটু মানে খসখসে টাইপের বা এরকম টাইপের, মেসোলিথিকে যখন যাবে তখন অস্ত্রগুলো একটু ছুচালো টাইপের এরকম ধরনের। তো এইখানে মিডল প্যালিওলিথিকের সময়ে যে অস্ত্রগুলো পাওয়া যায় সেটা হচ্ছে ব্লেড, পয়েন্টার, শার্পার, বোরার। এই যে ছবিগুলো আছে এইগুলাই হচ্ছে তখনকার সময়ে পাওয়া যেত মিডল প্যালিওলিথিক। তো মিডল প্যালিওলিথিকের মেন যে জায়গাগুলো ছিল বেলান ভ্যালি, লুনি, সোন, নর্মদা, ভীমবেটকা, আদমগড়। কোনো যদি অপশন মনে না থাকে ভীমবেটকাটা অবশ্যই মনে রাখবে। ভীমবেটকা আর আদমগড় খুব ইম্পর্টেন্ট। তো এইখানে এই যে ডান দিকে ভীমবেটকা কেভ, এখানে প্রাচীন প্রস্তর যুগের সবথেকে বড় নিদর্শন এখানে আছে, যে গুহা চিত্রগুলো এই ভীমবেটকা কেভের মধ্যে আছে। তারপর আসি এইখানে যে মিডল প্যালিওলিথিক কীভাবে অস্ত্রগুলো তৈরি হতো। একটা অস্ত্র, একটা পাথর, সেটাকে আরেকটা পাথর দিয়ে মেরে, মেরে কেটে ছুচালো করা। তারপরে সেটাকে ঘষে, ঘষে করা দিয়ে শেষকালে একটা ছুচালো অস্ত্রে পরিণত করা হতো। এইটাই এইভাবে তারা অস্ত্র তৈরি করতো। এরপর আসি আপার প্যালিওলিথিক। আপার প্যালিওলিথিক হচ্ছে এমার্জেন্স অফ হোমো সেপিয়েন্স, মানে ঠিক এই সময় যে আমাদের যে মডার্ন হিউম্যান হোমো সেপিয়েন, তার মানে আবির্ভাব এই সময়ে হয়। আর তাদের অস্ত্রগুলো ঠিক এরকম। এবার যদি অস্ত্রগুলো লক্ষ্য করে দেখবে যে আগের অস্ত্রগুলো ছিল একটু চওড়া, একটু আ মসৃণ নয় বা ধরতে সুবিধা হয় না এরকম। যেমন ১ম হ্যান্ড এক্সটা দেখিয়েছিলাম। হ্যান্ড এক্সটা মনে হচ্ছে ধরতে অসুবিধা হয়। তারপর এই যে অস্ত্রগুলো পাওয়া যায়, এই অস্ত্রগুলো বড্ড ছুচালো। যেন এগুলা কোনো শিকার করতে গেলে যেন একবারে মেরে ফুটো করে দেওয়া যায় বা মেরে দেওয়া যায়। সেইজন্য অস্ত্রগুলো আস্তে, আস্তে এইভাবে ছুচালো হতে থাকে। এখন এই সময়ে আপার প্যালিওলিথিক টাইমে যে অস্ত্রগুলো ছিল ব্লেড, বুরিন্স, ফ্লেক, স্ক্র্যাপার, এগুলা ব্যবহার করা হতো। আর এই সময় এটাই হচ্ছে লাস্ট ফেজ অফ আইস এজ, মানে এই সময়ে যে বরফের যে যুগ আইস এজ, সেটা আস্তে, আস্তে শেষ হতে থাকে। তো আপার প্যালিওলিথিকের মেন সাইটগুলো যেগুলো হচ্ছে ভিলেন ভ্যালি, সোন, ছোটানাগপুর, প্লেটো এরিয়া, এই সমস্ত জায়গাগুলা, বা অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ুর এই যে গুডিয়াম কেভ, এই সমস্ত জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা। তো আপার প্যালিওলিথিকের এই যে আপার প্যালিওলিথিক সময়ে এখানে যে মেইনলি ইয়েগুলো পাওয়া যায়, নিদর্শনগুলো পাওয়া যায়, এই যে গুহাগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই সমস্ত গুহা চিত্রে ভীমবেটকা এমন একটা জায়গা, এই যেখানে আছে কেভস অ্যান্ড রক শেল্টার ফর ইউজ হ্যাজ বিন ডিসকভার্ড ইন ভীমবেটকা কেভ। ভীমবেটকা খুব ইম্পর্টেন্ট একটা লোকেশন, প্রস্তর যুগের সময়ে খুব ইম্পর্টেন্ট একটা লোকেশন ভীমবেটকা। তো মডার্ন হিউম্যান ফার্স্ট টাইপের আপার প্যালিওলিথিক যুগ। যদি কখনো কিছু কোয়েশ্চেন আসে প্রাচীন প্রস্তর যুগ বা লো প্রাচীন প্রস্তর যুগ বা মধ্য প্রস্তর যুগ এরকম সময়ে, তো ভীমবেটকা একটা কমন লোকেশন, যেখানে তাদের অনেক গুহাচিত্র, যে গুহাচিত্রের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক গুহা মানবরা তারা একটা নৃত্য করছে। তো সেরকম একটা চিত্র আঁকা আছে। হরিণের পিছনে সবাই মিলে দৌড়চ্ছে, সেরকম একটা চিত্র আঁকা আছে। তো এগুলো ভীমবেটকা কেভে পাওয়া যায়। এই যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে এটা ভীমবেটকা কেভের। তো কী হচ্ছে যে এখানে যে পশুগুলো আছে, পশুগুলার পিঠে চেপে তারা অস্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে। তো তখনকার দিনে মানুষগুলা বসে, বসে গুহায় যে ছবিগুলো এঁকেছে, তখনকার তাদের সমাজে যা কিছুই ঘটতো তারা এইখানে ছবি আকারে আঁকতো। তো এই সমস্ত ছবিগুলো দেখে ঐতিহাসিকরা বোঝার চেষ্টা করে, হিস্টোরিয়ানরা বোঝার চেষ্টা করে যে তখনকার সময়কালটা কেমন ছিল। তো মেইন ইম্পর্টেন্ট অফ প্যালিওলিথিক পিরিয়ড। তো প্যালিওলিথিক পিরিয়ডের ইম্পর্টেন্ট জিনিস কি?
ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে তাদের মধ্যে একটা তারা ল্যাঙ্গুয়েজকে শিখে নিয়েছিল। যদি তারা ল্যাঙ্গুয়েজ না শিখতো তাহলে ওই ছবির মধ্যে ছবিটা দেখো আর ভাবো যে গুহার মধ্যে ছবিগুলো তারা নিজের সঙ্গে কমিউনিকেট করতো কীভাবে? একটা দলকে নিয়ে যেত কীভাবে? কমান্ড দিত কীভাবে? তাই তারা ল্যাঙ্গুয়েজের ব্যবহার শিখে নিয়েছিল। তারা রিমার্কেবল প্রোগ্রেস ইন টুল মেকিং তারা যে বিভিন্ন ধরনের যে অস্ত্র, সেই অস্ত্রগুলা তৈরি করাতে একদম সিদ্ধহস্ত ছিল। মানে খুব ভালোভাবে তারা অস্ত্র বানাতো। আর্ট ওয়ার্ক স্টার্ট ফ্রম হিয়ার। তারা আর্ট সম্পর্কে তাদের আইডিয়া চলে এসেছিল। নাহলে তারা গুহাতে ওইভাবে চিত্র কেন আঁকতো? আর তারা এমন কিছু মেটেরিয়াল ব্যবহার করেছে যে আজ থেকে হাজার, হাজার বছর আগে আঁকা গুহা চিত্র যেটা আজও খুব স্পষ্টভাবে সেগুলো বোঝা যায়। যে তাহলে তাদের আর্ট সম্পর্কে ধারণাটা কীরকমভাবে আস্তে, আস্তে আসছিল। তো এইগুলো হচ্ছে মেইন ইম্পোর্টেন্ট পয়েন্ট। তো আজকে প্যালিওলিথিক পিরিয়ড বললাম, তো এই পর্যন্তই থাক। পরের দিনকে মেসোলিথিক আর নিওলিথিক ওটা ছোট একসঙ্গে শেষ করে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ।